ছোটবেলায় দেওয়ালে বলটা ছুঁড়ে মারতাম, হ্যাঁ, আর সামনে দাঁড়িয়ে ব্যাটে সেটা শ্যাডো করতাম, আবার আসতো লেগে আবার ইয়ে করতাম, ঠিক আছে। এইভাবে খেলে খেলে যেতাম এবং মনে মনে না ইন্ডিয়ান প্লেয়ারগুলোর নামগুলো দিয়ে ভাবতাম যে আজকে আমি এই হয়েছি ওই হয়েছি। মাঝে মধ্যে লেফটিও খেলতাম, তো বেশিরভাগ সময় রাইট হ্যান্ডেড খেলতাম। তো সেখানে সবসময় ভাবতাম, হ্যাঁ, যে রানের বন্যা বয়ে যেত ভাই, লিটারেলি, হ্যাঁ, 500 600 1000 অব্দি হয়েছে। অমনি আরেকবার হয়েছিল তো, তখন আমার বয়স হবে 11 12 সামথিং। আর আমার একটা কাকাতো ভাই ছিল, ওকে খেলাচ্ছিলাম, আমার চেয়ে অনেক ছোট বয়সে। কত 1028 রান বা সামথিং করেছিলাম তার এগেনস্টে, ব্যাটাকে খাটিয়ে গেছি, আর শেষ আর হয়নি, ঠিক আছে। এইসব কিছু অদ্ভুত অদ্ভুত রান করতাম, হ্যাঁ, এবং মনে হতো যে এগুলো কি কখনো রিয়েলিস্টিক? ওয়েল, দেয়ার্স ওয়ান ম্যান যে এগুলোকে রিয়েলিস্টিক করেছেন, হি ওয়েন্ট বিয়ন্ড ইট। ইয়েস, সচিন রমেশ তেন্ডুলকার। মানে লোকটা সম্পর্কে যেগুলোই শুনি, যেগুলো মনে হয় যে হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজব। তোর মনে আছে যে একবার সে একটা কথা উঠেছিল যে ওবামা নাকি এসে বলেছে, আই ডোন্ট নো ক্রিকেট, বাট আই স্টিল ট্রাই টু ওয়াচ হিম প্লেইং, বিকজ আই ওয়ান্ট টু নো দ্য রিজন why my country's economy goes Because 0.5% down when he is batting. whenever he bats, and হ্যাঁ, মানে এটা শুনে তোর মনে হবে ভাই এটা পাক্কা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এসেছে। নো, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। এই তখন তো আমেরিকা ভাই খেলতোও না, এখন না হয় ভারতের ইঞ্জিনিয়ার গুলোকে তুলে তুলে নিয়ে যায় দিয়ে খেলে, তখন খেলতোও না। সাচ ওয়াজ হিজ অরা। ও যে রেকর্ড গুলো করে দিয়ে গেছে, যে জিনিসগুলো আমরা দেখেছি, উই আর লাকি ইনাফ টু ওয়াচ হিম লাইভ, অ্যাট লিস্ট উই ওয়্যার। অনেকে we were. দেখেনি, মাই সিম্প্যাথিজ আকাশ পাহাড়ি। এবার সেই সেই লোকটা নাকি তার ভাই রিটায়ারমেন্টের 11 বছর হয়ে গেল। আর ইউ কিডিং মি অর হোয়াট? মোর দেন আ ডেকেড! কি করে হলো রে শুভ? Where did the time all go, man? Where did the time all go? আমাদের শৈশব যেন শেষ হয়ে গেছিল, মানে 11 বছর আগে লিটারালি, মানে ভাবছি একটা আমাদের জীবনের যে ছোটবেলার গড়ে ওঠা, ক্রিকেট শুধু বোঝা বলে না, আমাদের ছোটবেলার পুরো গড়ে ওঠা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সম্পর্ক নানান আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধব, সবার মধ্যে একটা মানুষ, অন্য কিছু হোক কি না হোক, একটা কথা ঠিক জড়িয়ে থাকতো। এক হচ্ছে ভারতীয় ক্রিকেট, এবং ভারতীয় ক্রিকেটের সাথে সচিন রমেশ তেন্ডুলকারের নাম। মানে আমাদের সারা জীবনটাই যেন, যতদিন আমরা স্কুল জীবন থেকে কলেজ জীবনে বেরিয়েছি, আমাদের নিজের আস্তে আস্তে চুলের আমরা নানান রকম কাট করেছি, ছোটবেলা প্রথম প্রেমে করেছি, সেই সময়টাও দেখছি সচিন 100 করছে। যখন জীবনে প্রথমবার যখন নিজের হার্ট ব্রেক হয়েছে, হার্ট ব্রেক তখন কি তার হয়তো বানানো জানতাম না, সেইটাও সচিনের একটা ফেজ থেকে আমরা যাচ্ছি। সো ইটস, সত্যি কথা বলছি, এইটা এখন না ভাবতে অসুবিধা হয় যে কিভাবে 11টা বছর ফট করে যেন কেটে গেল। ইটস লাইক সামবডি প্রেসড আ সুইচ এন্ড ফট করে কেটে গেল যেন। কথাই বলে যে ব্রিটিশরা নাকি কথাবার্তা শুরু করে হাউ ইজ দ্য ওয়েদার বলে, ঠিক আছে, ওয়েদার নিয়ে আলোচনা করে। আমাদের জামানাতে ভাই কথাবার্তা শুরু হতো সচিনের কত হলো দিয়ে, সচিনের কত হলো রে, এইটা দিয়ে কনভারসেশন স্টার্ট হতো ভাই। সে এক যুগ ছিল। আর লাইক যেমন ধর, আমার মনে নেই লাইক আমি আমার মাকে প্রথম কখন দেখেছি, কারণ আমি একদম সেই জন্মের থেকে দেখে আসছি। আমি আমার বাবাকে প্রথম কখন দেখেছি সেই রকম আমার ইভেন মনেও নেই আমি লাইক প্রথম কখন সচিনকে ব্যাট করতে দেখছি। হি ইজ অলওয়েজ বিন দেয়ার। যেন আমি আমি জাস্ট মনে করতে পারবো না তোকে, অনেক চেষ্টা করে তুই আমাকে বলেছিলি ভাব দে আর্লিয়েস্ট মেমোরি, আমি আমার জাস্ট আই এম ব্ল্যাঙ্ক, আই ডোন্ট নো। আমি যখন থেকে খেলা দেখছি আমি তো লোকটাকে দেখছি, অ্যান্ড ইভেন তার আগে থেকেও যেন আমি খেলা দেখার আগেও সচিনকে চিনতাম। তো এইরকম একটা লোক 24 বছর খেলে দিয়ে গেছে, এবার সেটাও নাকি 11 বছর পেরিয়ে গেল। যাই হোক, এবার সচিনকে নিয়ে আমাদের এই যে একটা ছোট্ট নস্টালজিয়া টাইপের পডকাস্ট আছে আজকে, সেটাতে আমরা ওনার কিছু আগেই ফেমাস কিছু নকস নিয়ে আমরা আলোচনা করব। এবং মানে তার আগে আমরা জাস্ট ছোট্ট করে বলতে চাই যে সচিন কিভাবে, ছোট্ট করে বলতে গেলে সচিনকে নিয়েই বলতে হবে। তো লোকটা ওইটুকু একটা বাচ্চা বয়সে, মানে বয়স কম হাইট কম সেই অবস্থায় এসে ওই পাকিস্তানে ওই রকম খেলে দিয়ে আসা,
16 বছর বয়সে ডেবিউ। হ্যাঁ, এখন তো 16 বছর বয়সে ছেলেরা সিরাপ খেয়ে দেখছি পার্টিতে ডান্স ফান্স করতে গিয়ে ছবি টবি লিক হচ্ছে। সাই বাবা ইজ ওয়াচিং এভরিথিং। যাই হোক, সেখানে সেই লোকটা যে কি সব সামলেছিল ভাই, মানে তোর কি মনে হয় সচিনের আর্লি ডেজ নিয়ে তোর কি মনে আছে এবং সো কিরম কি ফিল? প্রথম কথা হচ্ছে, সচিনের যদি প্রথম কেউ মানে ফটোজ দেখে, মানে এখনো আর্কাইভে অবভিয়াসলি আছে, ইট অলমোস্ট সিমস যে সচিন ওয়াজ বর্ন টু প্লে দিস গেম। হি ওয়াজ অলমোস্ট বর্ন, মানে ভগবান যেন পাঠিয়েছিল তাকে ক্রিকেট খেলার জন্য। এবং সেটা কেন আমি সেটাও বলছি, একটা কনটেক্সট আছে। হুম যেটা হর্ষা ভোগলে এবং গাভাস্কার, সুনীল গাভাস্কার অনেকবার তাদের কিছু কিছু ইন্টারভিউতে বলেছে দারুণ ভাবে, যে যখন এই ছেলেটা যখন 12-13 বছর বয়স, মুম্বাইয়ের মতন একটা অত বড়, সেই সময় তো বম্বে ছিল, মুম্বাই না, হুম হুম বম্বে ওয়াজ আপাস উইথ দ্যাট স্মল কিড, যে শিবাজি বাগ থেকে আজকে শিবাজি বাগে ম্যাচ খেলছে, হুম হুম কালকে এই ময়দানে ম্যাচ খেলছে। লিটারেলি আমি কিছু কিছু ভিডিওস দেখেছি যেখানে অফিস গোয়ার্স, মানে এখনকার দিনে যেন আমরা মানুষের অফিস, মানে আমরা দেখি যে অফিস গোয়ার্সরা অফিসের পরে পার্টি করতে চলে যায়, মদ খেতে চলে যায়। হুম হুম। তখন একটা পাস টাইম ছিল মুম্বাই গোয়ার্স যারা অফিস পাড়াতে মুম্বাইতে থাকতো, অফিস থেকে ফেরার সময় ওই শিবাজি পার্কে সচিনের কোন একটা ইনিংস দেখে তারপরে বাড়িতে যাচ্ছে। দ্যাট ওয়াজ সামথিং উইচ ওয়াজ সো ইউনিক ফর আ স্কুল বয় টু হ্যাভ লাইক দ্যাট। বাট সেটা তো আমরা স্কুলের কথা বলছি, অনেকেই হয় যে স্কুলে বিশাল মানে পিক করে। হুম। তুই ভাব জাস্ট ওই বয়সে আব্দুল কাদেরের মতো স্পিনারকে 4-4টে 6 মেরেছিল তুলে তুলে। এবং আব্দুল কাদের নিজে, তার ইন্টারভিউ আছে, সে বলেছে আই উড নেভার ফরগেট দ্যাট, ও বাচ্চা जो मेरे को मारा आई वुड नेवर फॉरगेट दैट। যখন প্রথমবার যখন পাকিস্তানের টোরে গেছে, সেই সময় পাকিস্তানের টিম কিন্তু আজকের পাকিস্তানের টিম না। সেই সময় পাকিস্তানের টিমে ওয়াসিম আকরাম, ওয়াকার বোলিং লাইন ইউনিস, আপটা ওয়ার্ল্ড ক্লাস ভাই। কি ছিল! ওদের মানে চিরকালই দারুণ বোলিং লাইন আপ। বাগে ঘাটে জল একসাথে খাবে এরকম বোলিং লাইন আপ ছিল সেইখানে একটা, ওইটুকু বাচ্চা ছোট্ট। এবং পাকিস্তানরা তাকে আন্ডারস্টিমেটও করেছিল, এন্ড দেন লাইক হি স্টার্টেড গোয়িং অন এন্ড অন। এবং সেখান থেকে যে উত্থান, সেই উত্থান যে কোথায় গিয়ে শেষ হয়েছে। লাইক সচিনের যদি আমরা কেরিয়ার ধরতে চাই, অনেকগুলো ফেজেস আছে উইচ আর ভেরি হুম ইন্টারেস্টিং। লাইক হুম প্রথম ফেজেসে যেই সময়টা ধরো সৌরভ গাঙ্গুলিরও যখন ডেবিউ হচ্ছে 1995-1996, দ্যাট ওয়াজ হুম। কাইন্ড অফ লাইক আ ডিফারেন্ট সচিন ইন দ্য টেস্ট ফরম্যাট। হ্যাঁ। But in the limited overs format, he was almost like a murderer of bowlers. যারা ওই সময় লাইভ দেখেছে তারা জানে, এই যে এখন আমরা মানে আজকালকার যুগের বাচ্চারা ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, এদের যখন মার্কুটারি নিয়ে কথা বলে না, নো ডিসরেসপেক্ট টু ডিভিলিয়ার্স অর ক্রিস গেল অবভিয়াসলি, অফকোর্স, বাট বা অনেকে বিরাট কোহলির অনেক সময় ইয়ে মোহালির এইসব ইনিংস নিয়ে কথা বলে, সব ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সেই সময়ের যে বোলিং অ্যাটাক, সেই সময় না পাওয়ার প্লে ছিল। হুম। ওই আর্লি নাইনটিজ থেকে লেট নাইনটিজ এর যে ফেজ, ওই 4 বছরের যে ফেজ, হোয়াট সচিন ডিড ওয়াজ বিয়ন্ড ক্রিকেট। হি ট্রান্সফর্ম দ্য গেম ইন সাচ আ ওয়ে লাইক ইট ওয়াজ আনইমাজিনেবল ফর আ বিলিয়ন পিপল। মানে আমি আমার বাবার কাছে প্রচুর ডেসক্রিপশন শুনেছি সচিনের একদম আর্লি ডেজ এর, ঠিক আছে? সচিনকে যেভাবে আমরা চিনি একদমই কিন্তু সেই রকম জিনিসটা ছিল না তখন। সচিন ওয়াজ সেহওয়াগ বিফোর সেহওয়াগ ওয়াজ ইভেন বর্ন, লাইক সেই রকম একটা ব্যাপার ছিল। ওর আর্লি ডেজে সবাই নাকি বলে যে পুরো সেহওয়াগের স্টাইলে খেলতো। এবং দেয়ার ওয়াজ দিস ফেজ যখন সচিনকে নিয়ে সবার খুব চিন্তা ছিল, যে ঋষভ পান্তকে নিয়ে যেমন আমাদের এখন একটা ব্যাপার আছে যে ছেলেটা নিজের সেঞ্চুরি টেঞ্চুরির কেয়ার করে না, কি জীবনে বাপের কালে একটাও সেঞ্চুরি হবে এরকম হয়ে যাচ্ছে, যে এতবার 90 আউট হয়ে যাচ্ছে। সচিনের 90 আউটের কাহিনী আলাদা, কিন্তু তখন লাইক 70টা ম্যাচ বা সামথিং লাইক দ্যাট খেলে দিয়েছিল উইদাউট এনি সেঞ্চুরিজ। ইম্যাজিন, সেই ছেলেটা নাকি 100টা 100 করছে। সেটা পরে আসছি। একটা কথা বলতেই হবে ভাই, টেজার স্টর্ম, মরুঝড়, শারজা, 1998। অফকোর্স এটা লাইভ দেখিনি আমরা, হয়তো দেখেছিলাম মনেও নেই। কিন্তু তারপরে এটা দেখেছি আর মানে ধীরে ধীরে ইম্প্যাক্টটা বুঝতে পেরেছি জিনিসটা। তো সেটা তো ডেজার্ট মানে স্টর্মের, ইট হ্যাজ বিকাম দ্য পার্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট ফোকলোর যাকে ফোকলোর, বলে, মানে ইয়েস। যেটা আমাদের নেক্সট জেনারেশন যারা ওই ক্লিপস গুলো দেখবে, তারা তাদের হয়তো ছেলে মেয়েকে এই গল্পটা শোনাবে। কেন, আচ্ছা ডেজার্ট স্টর্মের ব্যাপারটা জাস্ট একটা স্লাইড টিডবিট, ডেজার্ট স্টর্ম এই নামটা কেন দেওয়া হয়েছিল হুম সেটা হুম হচ্ছে, শারজার যে ওই জায়গাটা, দ্যাট স্টেডিয়াম ইজ লাইক, ওখানে মাঝে মাঝে ডেজার্ট স্টর্ম হয়। এবার মিড অফ দ্য ইনিংসে
ওই হুম ম্যাচেই একটা রেজাল্ট স্টর্ম এসেছিল, যেই জন্য খেলা অ্যাটলিস্ট অ্যারাউন্ড 35 to 40 মিনিটস এর জন্য বিরত ছিল। এবং এই বিরতির আগে সচিনের ওয়াজ ইন আ ডিফারেন্ট মুড, ওয়াজ নকিং ইট অফ, বিন্দাস সিঙ্গেল ছিল, স্ট্রাইক রোটেট করছিল। আফটার দ্যাট, এবং এইটা একটা ফার্স্ট অফ দ্য থ্রি ফাইনালস এরকম টাইপের একটা হুম হুম টুর্নামেন্ট হুম। ছিল, তখন ওই যেখানে ফরম্যাটটা খুব ইন্ডিয়াকে নেট, চলতো। হুম এক্স্যাক্টলি। সো সেখানে ওই ডিজার্ট স্টর্ম হওয়াটার পর, যে বিরতির পরে যে মাঠ শুরু করলো সচিন, শেন ওয়ার্ন, ফ্লেমিং, ক্যাস্ট্রোউইচ, এদেরকে যেই লেভেলে মানে ধোয়া শুরু করেছিল, মানে ইট ওয়াজ আনবিলিভেবল। পিপল হ্যাজ নেভার সে। অ্যান্ড আই উড লাইক টু লাইক ওয়ান্স এগেন সে, টনি গ্রেগের কমেন্ট্রি, ও ভাই সাহ, ওইটা শুনলে না এখনো মানে লিটারেলি গায়ে এখনো লোম খাড়া হয়ে যায়, এখনো খাড়া হয়ে যায়। আরে মানে পাকিস্তানকে ধোয়ার মজা এক জিনিস, অস্ট্রেলিয়াকে ধোয়ার মজা আরেক জিনিস, ঠিক আছে? সেনওয়ান তো এখনো মানে, এখন না সরি, সেনওয়ান লাইক আগে বলতো, ইভেন অনেক ইন্টারভিউতে খুব ফেমাসলি বলে গেছে যে ও নাকি রীতিমতো রাত্রিবেলায় স্বপ্ন দেখতো যে সচিন স্টেপ আউট করে এসে মাথার উপর দিয়ে উড়িয়ে দিচ্ছে বলগুলো। তো স্পিনের জাদুঘর যদি এরকম বলে, তাহলে তো কিছু বলার নেই। স্পিকিং অফ হিজ নকস এগেন্স্ট অস্ট্রেলিয়া, তোর মনে আছে ওই যে 241-এর ইনিংসটা? আমার আমার খুব খুব ভিভিডলি মনে আছে। সোশ্যাল মিডিয়া পোস্টগুলো এখন ভাইরাল হচ্ছে বলে না, লাইক আমি তো লাইভ দেখেছি তখন, সেই ভোরে উঠে দেখতাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলাগুলো। হ্যাঁ, তো বাড়িতে বাবা মা ঘুমোচ্ছিল, তো সাউন্ড কমিয়ে কমিয়ে দেখতাম, এরকম ব্যাপার ছিল তখন। তো সেই তখন আমার মনে আছে সচিন বারবার একটা ইয়ে হচ্ছিল, যে তোর ইয়েতে অফ সাইডে খেলতে যে ড্রাইভ করতে যে আউট হয়ে যাচ্ছিল বারবার। তো এবং এটার অস্ট্রেলিয়ার মতো, অস্ট্রেলিয়াতে তখন ম্যাকগ্রা টাইপের বোলাররা আছে, তো তারা খুব এটার বেনিফিট নিচ্ছিল। তো সচিন ঠিক করেছিল যে আমি একটা ডিসিপ্লিন ইনিংস খেলবো, আমি মানে আমাকে অফ সাইডে ফুল টস দিলেও আমি তাতে বাউন্ডারি মারবো না, আমার কোনো দরকারই নেই ভাই, ছোবই না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে নেমেছিল। আমি ভাবতেও পাচ্ছি না মানে ডিসিপ্লিনটা কোথায় যেতে পারে, যে ওটা 241 অব্দি চলে গিয়েছিল। ও মানে কেরিয়ারের ওটা বহুদিন ওটার ওর হাইয়েস্ট স্কোর ছিল। আনবিলিভেবল ম্যান। অ্যান্ড আমি গাভাস্কারের কাছে একটা জিনিস শুনেছিলাম, যে গাভাস্কার বলেছিল যে আমার একটা ব্যাপার ছিল, আমি যখন প্র্যাকটিসে নেট প্র্যাকটিসে যেতাম, দুটো কি তিনটে বল পরপর যখন মিডিল হতো, আমি উঠে চলে আসতাম। এটা গাভাস্কার করতো। আর বলছে সচিন, সচিন সেই মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি বল মিডিল হচ্ছে না হচ্ছে যাই হচ্ছে, ব্যাটিং কখনো ছাড়তো না যতক্ষণ না ওকে এসে রীতিমতো ধমকাধমকি করে তুলতে হতো। তো অবভিয়াসলি দু ধরনেরই প্লেয়ার থাকে, দুজনেই লেজেন্ড, বাট জাস্ট এই যে ডিসিপ্লিনটা, এই মঙ্ক লাইক ডিসিপ্লিনটা, এইটা আজকালকার যুগে জাস্ট দেখা যায় না, ভাবা যায় না দুঃস্বপ্নেও। আমি শিওর তুইও দুশো ডিসিপ্লিন একচল্লিশে আর এটা দেখেছিস। কন্ট্রোল। বিকজ আমারও ওই 2003-এর সিরিজ আমার খুব ভিভিডলি মনে আছে, ছোটবেলায় হুম সকাল সকাল শীতকালের দিন, হুম মানে একদম সকাল সকাল ভোর সকালে ইএসপিএন খোলো, এইটাই ছিল হচ্ছে আমাদের মানে ছোটবেলায়। এই যে এখনকার দিনে যে বাচ্চারা সকালবেলা উঠে পাবজি খেলে, আমাদের ডিসেম্বর কেটেছে হচ্ছে লিটারালি ফ্লুডুসের কেক খেয়ে। না, আমাদের ডিসেম্বর হুম। কেটেছে হচ্ছে সকালবেলা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখা হবে বাপুজির কেক খেয়ে। বাবুজির কেক খেয়ে। আমরা গরিব আদমি ছিলাম। ব্যাপারটা হচ্ছে ডিসিপ্লিন তো একটা দিকে, তুই জাস্ট ভাব নিজের ইনস্টিংস এর উপরে কন্ট্রোল, দ্যাটস দ্য হুম। মেইন থিং। মানে বাস্তবতা। সচিনের কভার ড্রাইভ ওয়াজ সামথিং এলস, হিজ স্ট্রেট ড্রাইভ ওয়াজ সামথিং এলস, সেরকমই কভার ড্রাইভও কিন্তু বিউটিফুল, রাইট? এবং হি ওয়াজ আ ভেরি হেভি অফসাইড প্লেয়ার অ্যাজ ওয়েল। সেখানে পুরো ও নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে আমি আমার ডান দিকটাকে পুরো শাট ডাউন করে দিছি, হুম হুম হুম। মাই ব্রেন ওয়াজ ফাংশনিং ইন সাচ আ ওয়ে। এবং সচিনের ব্যাপারে অনেক এরকম স্টোরিজ আছে, মানে যারা এই পডকাস্টটা দেখছেন তারা থ্রু আউট দিস পডকাস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কোন লেভেলের মেন্টালিটি, বিয়ন্ড দ্য স্ট্যাটস, জাস্ট দ্য মেন্টাল, লাইক মেন্টাল স্ট্রেংথ টু গো হেড এন্ড অ্যাচিভ দ্যাট। এবং অ্যান্ড হি ডিড ইট। লোকটাকে আউটই করতে পারেনি ভাই, আউটই করতে পারে, নট আউট, অ্যান্ড উইথ দ্যাট কাইন্ড অফ পেস অ্যাটাক, ডিফারেন্ট ক্লাস। আচ্ছা, তুই 2003 এরকম এরার কথা বলছিস, সেটা বলতে গেলে একটা ইয়ে বলতে হয়, যেমন আমরা বললাম যে আমরা আগে যে সচিনের আমরা ফেমাস নকস গুলো ডিসকাস করব। এখানে একটা নক আছে যেটা অ্যাকচুয়ালি কিন্তু ফেমাস না, ইনফেমাস। ইটস ট্র্যাজিক। সচিন অ্যাকচুয়ালি কিছু করেনি সেটাই, বাট যেহেতু সচিন কিছু করেনি, সেইটা নিয়ে আমাদের খেদ, এবং সচিনের নিজের খেদ রয়ে গেছে। সেটা হচ্ছে 2003 ফাইনালের নকটা। সচিন যখন দেখেছিল যে 360 রান,
সচিন তখন মনে মনে আমি ইন্টারভিউটা দেখছিলাম যে ও এরকম বলেছে যে আমি মনে মনে দুটো ইয়েতে ভেবে নিয়েছিলাম যে লাইক 25 ওভারে 180 করতে হবে, আবার 25 ওভারে 180 করতে হবে। ওকে, ভেরি টাফ, প্রবাবলি নট পসিবল, কিন্তু He broke it চেষ্টা into করবো। sections basically. That হ্যাঁ, huge হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। target. হুম। তো সেই হিসেবে নেমেছিল। অ্যান্ড সিরিয়াসলি, মানে ওই দিন যখন সচিন সেই মারতে যে ওপরে বলটা উঠে গেল, ঠিক আছে, বলটা যখন হাওয়ায় আছে, ভাই আমি যথেষ্ট ছোট তখন, লাইক 9 বছর সামথিং আমার বয়স। আমার এখনো মনে আছে, ঠিক আছে, ওই ফেজটা যখন বলটা হাওয়ায় উড়ে আছে, মানে ইট ফেল্ট লাইক অ্যান ইটার্নিটি। তখন মনে মনে ইয়ে করছি যে প্লিজ 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 এটা যেন ক্যাচ না হয়। একটা 9 বছরের বাচ্চা তখন ভাবছে যে সেই যুগে যখন 360 রান দেখিনি বাপের কালে, চেস করা তো দূরের কথা, ঠিক আছে, তখন ভাবছে যে এই লোকটা যদি এখানে আউটটা না হয়, হয়তো একটা লড়াই করার চান্স আছে। এরপর সেওয়াগ কিন্তু অনেকক্ষণ চালিয়েছিল, লাইক 84, 85, 82 সামথিং কিছু একটা করেছিল, বাট একবারের জন্যও মনে হয়নি ওই ওই ফিলিংটা আর ফিরে আসেনি সচিন বলটা তোলার আগে যেটা এসেছিল। আলাদাই একটা অরা ছিল ভাই লোকটার, দু এবং হাজার সচিন বলেও তিন ছিল। ওয়ার্ল্ড কাপটা দেখ, 2011 ওয়ার্ল্ড কাপের সাথে অবভিয়াসলি আমাদের জেনারেশন খুব বেশি ইমোশনালি কানেক্টেড, হ্যাঁ। অবভিয়াসলি, বাট আমাদের যে শৈশব মানে একদম ছোটবেলার যে 2003-এর এভরিথিং অ্যাবাউট দ্য 2003 ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ ডিফারেন্ট ইমোশন অল টুগেদার। হুম। ফ্রম দ্য জার্সি, ইন্ডিয়ার সেই আইকনিক জার্সিটা মনে পড়ে, এবং আহ। একটা স্মল টিডবিট দু হুম। হাজার তিন ওয়ার্ল্ড কাপে, জাস্ট আ স্মল টিডবিট অ্যাবাউট আ স্ট্যাট উইচ ইজ ইনসেন। 2003 ওয়ার্ল্ড কাপে সচিন ওয়াজ দ্য হাইয়েস্ট রান গেটার, 672 রানস, রাইট? দ্যাট রেকর্ড ওয়াজেন্ট ব্রোকেন আপ আনটিল দিস ওয়ার্ল্ড কাপ। এই লাস্ট বছর যে বিশ্বকাপ হলো, বিরাট কোহলি যে ব্রেক করলো সেটা, সো এত বছর ধরে ওই রেকর্ডটা স্ট্যান্ড করেছে যে একটা সিঙ্গেল এডিশনে এত রান। আচ্ছা, সেটা তো হলো, জাস্ট ইমাজিন কর ওই ওয়ার্ল্ড কাপে সেই পাকিস্তানের ইনিংস মনে পড়ে, দোজ কাইন্ড অফ হুম। স্ট্রোকস, রাইট? সারা ওয়ার্ল্ড কাপে একটা প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করেনি সচিন, জাস্ট ভাব। হি ওয়াজ জাস্ট দ্যাট মেন্টালিটি প্রিপেয়ার্ড যে আমি পুরো এনার্জি আমার মাঠে দেবো, হুম। বিকজ অলরেডি হি ওয়াজ গোয়িং থ্রু সাম কাইন্ড অফ ব্যাক স্প্যাজমস, ইঞ্জুরিজ, এই পুরো ওয়ার্ল্ড হুম। কাপ হুম। যদি হুম। একটুখানি, সো দ্যাটস দ্য থিং, দ্যাট কাইন্ড অফ, ইট ওয়াজ ডিফারেন্ট ক্লাস। এবার ইনজুরির যখন ইয়ে বললি, সচিন মানে গোটা কেরিয়ারে একবারই একটা জিনিস নিয়েই খুব বাজে রকম সাফার করেছে, সেটা হচ্ছে টেনিস এলবোটা, যেটা আই উড সে যে সচিনকে মানে অনেক কিছু কষ্ট করেছিল। ওর কেরিয়ারটা প্রবাবলি আরো বেটার হতে পারতো, হ্যাঁ, আরো হয়তো কয়েকটা সেঞ্চুরি হতে পারতো। তো সেই জিনিসটা তো হয়েই ছিল, কিন্তু এত কিছুর পরেও 2007 আমার মনে আছে, 2007-এ কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপে আমরা আশা নিয়েই গিয়েছিলাম। অ্যান্ড তার মেইন কারণ ছিল, ইট ইট ফেল্ট লাইক, যে আমার মনে আছে যে আমরা সবাই মোটামুটি ভেবেছিলাম যে 2007 প্রবাবলি সচিনের লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। সেই মুহূর্তে একটা জাস্ট ইয়েস। এরকম ইয়ে ছিল বিকজ অফ দ্যাট ইনজুরি। এবং তখন জাস্ট ওই র্যান্ডমলি ব্যাটসম্যানরা 40 ওভার, 40 বছর বয়স অব্দি খেলতো না, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার ছিল। আমাদের মনে হয়েছিল যে সচিনের ইয়ে, এবং যেটা পরে সচিন একটা ইন্টারভিউতে বলেছিল যে ওর কতটা খারাপ লেগেছিল যে যখন 2007-এ কিছু হলো না, এন্ড লাইক সবাই এসে ওকে এরকম ভাবে বলছিল যে তাহলে আর হলো না বোধহয়। হ্যাঁ। অ্যান্ড রিটায়ারমেন্ট নিয়ে সচিন নাও। বলছে, হ্যাঁ, and সচিন বলছে আমি কাউকে বলিও নি যে এটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ, বা আমি হিন্টও করিনি। সবাই জাস্ট এসে ধরে নিয়েছে এটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ, এন্ড ধরে নিয়েছে আর হলো না আমার। তো ওই জিনিসটা ওর কতটা খারাপ লেগেছিল, অ্যান্ড সেটা পরে আমি যখন বড় হয়ে পড়েছিলাম জিনিসটা গিল্টি ফিল করেছিলাম যে হ্যাঁ, বাট সেই মুহূর্তে 2007 ওয়ার্ল্ড কাপ, এটা একটা আলাদা স্ট্যাগারিং একটা ফিলিং ছিল। আমরা এত কিছু সেই মুহূর্তে সাফার করেছিলাম। সো 2007-এ যদি সচিন সেইভাবে চলে যেত, যেভাবে 2003-এ চলেছিল, যেভাবে 2011-য় চলেছিল, গুড থিংস কুড হ্যাভ হ্যাপেন্ড, ম্যান। 2007, টু বি ভেরি অনেস্ট, ওয়াজ, সচিন নিজেও অ্যাডমিট করে, ওয়াজ দ্য ডার্কেস্ট ফেজ অফ ইন্ডিয়ান কেস, লাইক হিস ইন্ডিয়ান ক্রিকেট, আফটার হি ওয়ান অফ দ্য বিকেম ওয়ান লাইক অফ দ্য ওয়ান অফ দ্য ম্যাচ ফিক্সিং এর এগুলোতে না যদি হ্যাঁ, যাই, sure. বাট আমাদের অ্যাজ আ ফ্যান ইট ওয়াজ লিটারেলি দ্য, লাইক দ্য ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ ওভারঅল এজ ওয়েল যদি বলি, ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ এভার, টাইমিং যেরকম ছিল সবকিছুতেই। এন্ড দ্য থিং ইজ, ওই ওয়ার্ল্ড কাপে না ইন্ডিয়ার যে টিমের একটা যে সেটিংটা ছিল উইথ দ্য গ্রেগ চ্যাপেল সাগা এন্ড এভরিথিং, ভেরি ব্যাড অ্যাটমসফিয়ার।
আচ্ছা, আমি একটু আগে একটা ভুল জিনিস বললাম যে সচিন ওই একটা জিনিস নিয়ে সাফার করেছিল, টেনিস এলবো না, কথাটা ভুল। অ্যাকচুয়ালি সচিন আরো বেশি সাফার করেছিল আরেকটা লোকের দ্বারা, তার নাম স্টিভ বাকনার। ইফ ইউ রিমেম্বার, সচিনের যে নার্ভাস 90-তে 26খানা সেঞ্চুরি ওয়েস্ট করে এসেছিল, 90-এর ঘরে আউট হয়েছিল। ভাই, যেগুলো করলে 126টা সেঞ্চুরি হতো। আর ইউ কিডিং মি অর হোয়াট? 126! ও মাই গড! এনিওয়ে, তো লোকটা 26খানা সেঞ্চুরি ফেলে এসেছিল। তার মধ্যে জানি না ভাই, ও 10-12টা তো স্টিভ বাগনার একাই ফেলেছিল। লোকটার কি পার্সোনাল দুশ্মনী ছিল আমি জানি না সচিনের সাথে। ও বোধহয় হেলমেটে বল লাগলেও এলবিডব্লিউ দিত, এরকম একটা ব্যাপার ছিল। আমার মনে আছে ও সেই জাস্ট যায় আবেদন করছে, এরকম করে আঙুল তুলে দিচ্ছে, অ্যান্ড সচিন, সচিন। ও তো কোনোদিন কোনো রিয়াক্ট করবে না, কিছু বলবে না, জাস্ট এমনি করে মাথাটা উপর দিকে তুলে হাঁটতে হাঁটতে চলে যেত। ম্যান, ইট ওয়াজ সাচ এ উইয়ার্ড টাইম। এবং তারপর আমার আরো অবাক লেগেছিল যে যখন ডিআরএস জিনিসটা অ্যাকচুয়ালি আসছে, ইন্ডিয়া লাইক যে না না, আমাদের ডিআরএস চাই না, ডিআরএস ভালো। আরে পাগল নাকি? স্টিভ বাটনারের জন্য যে আমরা কত টেস্ট ম্যাচ হেরেছি, মানে হাতে করে বলতে পারবো। সিডনির টেস্ট ম্যাচ, সচিন নিজে যে কতগুলো সেঞ্চুরি, কেন মানে ইভেন 50-60 করার পরেও এরকম এরকম হ্যাঁ, আউট হ্যাঁ, দিয়েছে। এবং নট 70s এ, ওনলি yes. স্টিভ বাটনার, আলিম ডারও কিছু কিছু ভুলভাল ডিসিশন দিয়েছে। মানে সচিনের এই জিনিসটা খুবই ট্র্যাজিক, যে এক তো হচ্ছে নার্ভাস 90s একটা ওর জেনুইনলি ছিল। হ্যাঁ, ও ছিল ছিল নার্ভাস ছিল। হুম। 90s-এ গেলে একটা কেন একটা যেন একটা হি বিকামস এ ডিফারেন্ট ব্যাটসম্যান অল টুগেদার আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম। বাট তার উপরে যে আম্পায়ার্সদের কনস্ট্যান্ট ব্যাড ডিসিশন, ওর যে বিং দ্য ট্রু জেন্টলম্যান ইজ, ও কোনোদিনও প্রোটেস্ট ছেড়েই দাও, ডাইরেক্ট চলে যেত। আরেকটা আম্পায়ার সচিনকে নার্ভাস 90-তে আউট করেছিল। ও সরি, আম্পায়ার না, ক্যাপ্টেন ছিল রাহুল দ্রাবিড়। যাই হোক, তো এইসবের পর রাহুল দ্রাবিড়, না না, যখন, রাহুল দ্রাবিড়ের জন্য তো একটা ডবল সেঞ্চুরি হয়নি বাই মানে দ্য ওয়ে। ওটাই তো বলছি ভাই। আচ্ছা, আচ্ছা। আউট দিয়ে দিয়েছিল না বেচারা, নট আউট ছিল। যাই হোক, ওটা কি একটা জিনিস ছিল। এনিওয়ে, আহ তো এরপর এলো, মানে 2007-এ যেখানে সবাই ধরে নিয়েছিলাম যে সচিনের বোধহয় শেষ, অ্যান্ড তারপর 2007 ওয়ার্ল্ড কাপ এলো, যেটা সচিন গেল না, অ্যান্ড অ্যালং উইথ সাম আদার সিনিয়র প্লেয়ার্স। তখন মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে সচিনের টাইম একদম ঘনিয়ে এসেছে। তারপর 2008 এলো, যখন ধোনি ইনফেমাসলি যাহা বলবেন, তিনজন সিনিয়র প্লেয়ারকে বসিয়ে দিল, ফিল্ডিং টিল্ডিং বয়স টয়স এইসব দেখিয়ে। উই ওয়ার সার্টেন যে সচিন বলেই ও এই এই টুর্নামেন্টটা খেলছে, প্রবাবলি প্রবাবলি এরপরে আর হবে না। লাইক এই টুর্নামেন্টে যদি ধোনি একটুও কিছু করে দেয়, সচিনের দিন শেষ। ঠিক আছে, ছেলেটা এইমাত্র ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে, অ্যান্ড ও একটা ফিলোসফি নিয়ে এগোচ্ছে, যেটা আমার পছন্দ হোক না হোক এই মুহূর্তে আমাদের ওটা মানতেই হবে। ওর এখন প্রচুর পাওয়ার আছে, আমরা শিওর ছিলাম। 2008-এ সেই ইয়েটা, ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তাদের হোম গ্রাউন্ডে। আমার মনে আছে রিকি পন্টিং এর সেই স্নাইড কমেন্ট যখন ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে উঠলো, অ্যান্ড রিকি পন্টিং এর সেই কমেন্ট, তখন ওই বেস্ট অফ থ্রি ফাইনাল হতো, আমার মনে আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ, যেটা রোহিত শর্মা সিরিজ সিরিজ। হারলেই বলে, হ্যাঁ রোহিত শর্মা হারলেই বলে যে বেস্ট অফ থ্রি কেন হয় না, জিতলে বলে না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো না, উই অল লাভ রোহিত শর্মা। তো এরপর আহ, এরপর যেটা হলো, রিকি পন্টিং কি বলছে, যখন ইন্ডিয়া ফাইনালে উঠেছে, বলছে দেখুন, লাস্ট অব্দি হয়তো দেখবেন যে তিনটে ম্যাচ খেলার দরকারই পড়বে না, কারণ নিয়ম ছিল যে যদি দুটো ম্যাচ জিতে যায় কোনো টিম আগে, তাহলে থার্ড ফাইনালটা ওটা নিয়ম রক্ষার ম্যাচ, ওটা হবে না। ওয়েল, আই গেস হি ওয়াজ রাইট। হি ওয়াজ, তিনটে হি ম্যাচের দরকার ওয়াজ। পড়েনি। পরে সো অস্ট্রেলিয়ান টিমের যদি একটা ব্যাপার, সেই সময়টা দেখ, অস্ট্রেলিয়ান টিম এখনো অসাধারণ, রাইট? দে হুম, জাস্ট হুম, হুম, ফাকিং বিকেম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ইন ওডিআই ক্রিকেট। হুম, বাট ওই অস্ট্রেলিয়ান টিমের ঘামান্ড যেরকম ছিল, তার হুম। সাথে টাং এন্ড চিক হিউমার, মানে পিপল লাভ টু হেট অস্ট্রেলিয়ান টিম ফর দ্যাট, স্পেশালি আস ইন্ডিয়ান্স। করবো নাই বা কেন ভাই? 2008 তোর এসে মাঙ্কি ক্যাট ইনসিডেন্ট মনে পড়ে? কিভাবে সিডনি টেস্টে জিতেছিল মনে পড়ে? बेचारा हरभजन দ্যাট बोल रहा, এন্টায়ার तुम्हारे সিরিজ। तुम्हारी माँ की, यू कॉल मी अ मंकी। fuck man। এই এই এন্টায়ার টোরটা ছিল হচ্ছে পুরো কন্ট্রোভার্সিতে ভরা। হুম, হুম, এন্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার জন্য বিশ্বযুদ্ধ হচ্ছে এরকম মনে হচ্ছিল লিটারেলি। এভরিথিং দ্যাট ইন্ডিয়ান্স ওয়ার সেইং, অস্ট্রেলিয়ার প্রেস পাগল করে দিচ্ছিল। হুম, সেইখানে যে ফার্স্ট
দুটো। এবং সচিন একটা জাস্ট স্মল অ্যানাদার স্ট্যাট, সচিন কিন্তু কোনোদিনও অস্ট্রেলিয়াতে ওডিআইতে কোনোদিনও তার আগে সেঞ্চুরি করেনি, এতবার হুম। অস্ট্রেলিয়ার টোর হয়েছে। অ্যান্ড ফাইনালি হি ডেলিভার্ড। সেম সিডনি, মানে সিডনিতে লিটারেলি মনে হয় যেন ওই যে আমাদের বল না, আমাদের মান্নাদের গানটা আছে না যে আমায় কোনটা? একটু জায়গা দাও মায়ের হ্যাঁ, মন্দিরে হ্যাঁ, হ্যাঁ, বসি, হ্যাঁ, হ্যাঁ, সেরকমই হ্যাঁ। সচিন মনে হয় ছোটবেলা জন্ম যখন হয়েছিল সেই সময় বলেছিল আমাকে একটু জায়গা দাও আমি সিডনিতে বসি। উম, না মানে লোক ওয়াংখেড়ের বাইরে যদি স্টিভ স্মিথের স্ট্যাচুটা বানিয়েইছে, হ্যাঁ, তো ইয়েতে সিডনির বাইরে সচিনেরও একটা স্ট্যাচু বানানো যেতেই পারে। যেতেই পারে অবভিয়াসলি। People, if you don't understand the joke, please search Steve Smith statue in front of Statue. Wankhede. আমরা আমরা আমাদের এইটাকেই একটু বলে বাংলা সিনেমাতে যেরকম স্পুন ফিডিং। গ্রাফিক্স দিয়ে দেবো, যাই হোক। ওকে, সো দ্য থিং ইজ, ওই যে ওই যে ফাইনালটা জিতলো, দুটো পরপর ফাইনাল, সচিন স্কোর 117 and then 93 ওয়ান সেকেন্ড ইন দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড হুম। বাজেভাবে আউট হয়েছে, মানে লিটারেলি সিধে একটা শট খেলে। সেইটা লিটারেলি অস্ট্রেলিয়ার মানে যে এত বড় ইগো, সেই ইগোটাকে লিটারালি ভেঙে দিয়েছিল। এন্ড আই স্টিল রিমেম্বার, আমি জানি না তোর মনে আছে কিনা, হুম। ইন্ডিয়ান ক্রিকেট টিম যখনই কোনো বড় লাইক ওয়ার্ল্ড টুর্নামেন্ট জেতে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এদের সাথে দেখা সাক্ষাৎ করা হয়। আই রিমেম্বার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, অ্যাটলিস্ট আমি যবে থেকে ক্রিকেট দেখছি, যে হুম। কমনওয়েলথ গেম সিরিজ জেতার পরে প্রতিভা পাটিল সেই সময়টা প্রাইম লাইক প্রেসিডেন্ট ছিল, সেই সময়টা তার সাথে পুরো টিম ইন্ডিয়া দেখা করতে গেছিল উইথ দ্যাট ব্লু লাইক লাইক উইথ ব্লেজার, দ্যাট ব্লু হ্যাঁ। জার্সি, ব্লু হুম। ব্লেজার এন্ড জার্সি। ব্লেজার, হ্যাঁ। তো এতটাই সিগনিফিকেন্ট ছিল। এবং হুম, হুম, ওই 2008-এর পর থেকে যে সচিনের আবার নতুন উত্থান হলো, দ্যাট ইজ আ স্টোরি বুক ইন ইট সেলফ। 2008-এর ওই ওয়ার্ল্ড কাপ বলতে যাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের সিবি চেয়ে কম সিরিজ, ডিফিকাল্ট ছিল না, হ্যাঁ, সিবি সিরিজ। কমনওয়েলথ ব্যাংক সিরিজ। হ্যাঁ, তো ওই সিবি সিরিজ ইন্ডিয়াকে কয়েকটা নতুন জিনিস দিয়েছিল। ওডিআই প্লেয়ার হিসেবে রোহিত শর্মা, তার যে পোটেনশিয়াল আছে বোঝা গিয়েছিল প্রথম। প্রবীণ কুমার, যেটা ভবিষ্যতে লিড করেছিল ভুবনেশ্বর কুমারের আশাতে, কারণ প্রবীণ কুমার ওকে গাইড করেছিল পরে অনেক। ওই যে ইন সুইং আউট সুইং দুদিকে বল ঘোরানো, বিরাট ব্যাপার ছিল। ধোনির ক্যাপ্টেন্সি যে কোনো ফ্লুক নয় সেটা প্রমাণ হয়েছিল ওখানে। অ্যান্ড একটা রিজুভিনেটেড সচিন তেন্ডুলকার। সচিন ওই যে ফিরে এসেছিল, ওটা থেকে আর কখনো ফিরে তাকায়নি। একবারের জন্য মনে হয়নি যে এই লোকটা আর কোনো রকম কোনো খারাপ খেলতে পারে। তার পেয়েছিলাম আমরা কিছুদিন বাদেই ইংল্যান্ডের এগেনস্টে, তোর মনে আছে শুভ? ইংল্যান্ডের ওই যে টেস্ট ম্যাচটা, দ্যাট হুম। ইজ মেবি ওয়ান অফ দ্য 103। মোস্ট ইমোশনাল and most relevant test hundreds that Sachin has ever scored. কেন, হুম। তার ছোট্ট একটা কনটেক্সট। তার জাস্ট 3 সপ্তাহ আগে, 3 থেকে 2 সপ্তাহ আগে আমাদের মুম্বাই 26/11 টেরর অ্যাটাক হ্যাঁ, হ্যাঁ। হয়েছিল। দ্য এন্টায়ার কান্ট্রি সবকিছুই সারাদিন শুধু এই জিনিসটাই নিউজে দেখছিল। ইট ওয়াজ লিটারালি এভরিবডি ওয়াজ স্কেয়ার্ড, হুম। রাইট? হুম। হর্ষা ভোগলে একটা কথা বলেছিল যে when Sachin scored 100 or when Sachin played well, India as a country slept well. সেম জিনিসটা এই সেম টেস্ট ম্যাচে হয়েছিল। লাইক সচিন এই টেস্ট ম্যাচটা জেতানোর পর সে একটা কথা বলেছিল যে ওয়েন পিপল থ্রো স্টোনস এট ইউ, ইউ হ্যাভ টু টার্ন ইট ইন্টু মাইলস্টোনস। হুম। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছিল 103-এর সেই ইনিংস। অলসো হিউজ ক্রেডিট টু বীরেন্দ্র সেহবাগ, সে যে সেকেন্ড ইনিংসে যেভাবে মেরেছিল 87 আর 83 করেছিল। হুম। বাট that remains, I believe, even Sachin, if we ask him, it will be one of his most special hundreds for him as a Mumbaiker. Different context যাকে বলে, একদম, একদম। অসাধারণ। ওই 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 সিচুয়েশনে আর কখনো খেলার ফরচুন বা মিসফরচুন কারো হবে না। And ওখানে ডেলিভার করেছিল সচিন, মানে ওর যে স্টেটাস গড হিসেবে মুম্বাইয়ের মনে তথা গোটা ভারতবর্ষের মনে, সেটা মানে ওখানে সিমেন্টেড হয়ে গিয়েছিল। বাট ইভেন গডরাও হারতে পারে ভাই, একা হাতে লড়াই করেও। হায়দ্রাবাদ 175, অস্ট্রেলিয়া। আমি জানি না ভাই, ওটা একটা ফালতু একখানা ছোটখাটো দুদেশীয় সিরিজ ছিল, হ্যান ত্যান, কিন্তু প্রচুর রান হয়েছিল গোটা সিরিজে। কেন এখনো ওটা মনে পড়ে ভাই? কেন এখনো ওই একশো এখনো না, আমার পঁচাত্তরটা বুকে এখনো বুকে কষ্ট ব্যথা দেয়? হয় ভাই, ভাই সত্যি সচিন কষ্ট দেয়। তারপরে তো 200 করেছিল, কিন্তু ওই সেদিন যে 200 করতে পারেনি, ম্যাচটা জিতিয়ে আসতে পারেনি। ওই যখন এমনি করে সেই ইয়ের দিকে মারতে গেল, আউট হয়ে এলো ঘাটটা নাড়তে নাড়তে, কোনোদিন ভুলবো না ভাই। ওই ইনিংসটা, লাইক দ্য শটস দ্যাট হি প্লেড, ও
কি সব ব্যাকফুটে সব পাঞ্চ, তুলে একদিকে তুলে বেন একদিকে সবাই আউট হেলফানাউসকে হচ্ছে আর তুলে সচিন তুলে ছয়গুলো মনে হ্যাঁ আছে? রে বাস রে ভাই 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 লাইক আর ব্যাকলিফট যেরকম দেখিয়েছিল সেই সময়টা, man, সত্যি মানে এইটাকেই বলে সচিনের ট্র্যাজিক হিরো যাকে বলে। এবং সচিনের এই এই ট্র্যাজিক হিরোর এই ব্যাপারটা অনেকবার ফেসে এসছে। ওয়ান অফ দ্য হুম, মোস্ট ফেমাস ট্র্যাজিক লাইক ইনসিডেন্টস ওয়ার সচিন স্কোর্ড 100, ইন্ডিয়া ডিডন্ট উইন দ্য ম্যাচ ওয়াজ অলসো পাকিস্তানের। আমি জানি না যে কতজনের আমাদের অডিয়েন্সদের মনে আছে, বিকজ খুবই একটা অনেক পুরনো ইনসিডেন্টটা, 1999 চেন্নাই টেস্ট ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। হুম, সচিন ওয়াজ ব্যাটিং উইথ আ ব্যাক স্প্যাসাম, মানে পুরো কোমর লিটারেও নাড়াতে পারছিল না। হুম। সেই দিয়ে যে 136 ইন দ্যাট অ্যাটাক, এগেন্স্ট দ্যাট অ্যাটাক অফ ওয়াসিম আকরাম, সাকলাইন মুস্তাক, ওয়াকার ইউনিস, সচিন যেই আউট হলো ম্যাচ পুরো খতম যাকে বলে। মানে তাসের ঘরের মতো পড়ে গেল বাকি পুরো টিম। আচ্ছা এই যে এবং এই ওই, হ্যাঁ বল। হ্যাঁ বল বল না বল বল ওই সিরিজেরও একটা ছোট্ট কনটেক্সট হচ্ছে, আই বিলিভ, আই এম নট শিওর, আই হ্যাভেন্ট ফ্যাক্ট চেকড ইট, আমাদের হুম। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ এটা কমেন্টস করে জানাতে চান জানাতে পারেন। আই বিলিভ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বাইলেটারাল টেস্ট সিরিজ আফটার দ্য কার্গিল ওয়ার। সো এইটারও একটা পলিটিক্যাল বড় কনটেক্সট ছিল। আই এম নট শিওর বাট আই থিঙ্ক সো। আই ডোন্ট রিমেম্বার 1996 ফিক্সে কোনো কি ইন্ডিয়া পাকিস্তানের বাইলেটারাল টেস্ট সিরিজ হয়েছে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমারও ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে কমেন্ট করে আপনারা তো জানান। হ্যাঁ কমেন্টসে জানান আমাদের সচিনের এই যে 26/11 কথা বলছি ঠিক আছে এইভাবে 2008টা লাইক শেষ হলো হ্যান অল এই জিনিসটা আরো 2 বছর চলেছিল অ্যান্ড দেন এলো 2011। 2011 নিয়ে আমি তোকে একটা প্রশ্ন একটু পরে জিজ্ঞেস করবো এটা আমাদের হোল্ডে রইলো হাতে রইলো মনে করাস ভুলে গেলে 2011 সচিন যে ডিমিনার নিয়ে স্টার্ট করলো ওয়ার্ল্ড কাপ সচিন আর সেহওয়াগ আমার মনে আছে বাংলাদেশকে ফার্স্ট বলে বাউন্ডারি মেরেছিল সেহওয়াগ উফ লাইক প্রত্যেকটা সেই ম্যাচ প্রতি বোধহয় ফার্স্ট প্রতি বলে ম্যাচে চার ফার্স্ট বলে, হ্যাঁ। এই একটা মানে ইয়ে হয়ে গেছিল টস হওয়াটা যতটা সার্টেন ফার্স্ট বলে বাউন্ডারিটা সেই রকম হয়ে গিয়েছিল তো সেখানে সচিন যেভাবে শুরু করলো হি লুকড লাইক আ ম্যান সো ডিটারমাইন্ড একদম মানে কোনো কিছু ওকে ফেস করতে পারবে না এইরকম একটা সিচুয়েশন নিয়ে নেমেছিল ও ঠিক আছে ওকে দেখে মনে হতো যে ওই অ্যান্ড আমি মোটামুটি সার্টেন ছিলাম যে ওর 100th সেঞ্চুরিটা এই ওয়ার্ল্ড কাপেই আসবে যেটা ওয়ার্ল্ড কাপেই হবে, ইভেনচুয়ালি এক্স্যাক্টলি। হ্যাঁ হি ওয়াজ ইভেনচুয়ালি অলমোস্ট লাস্ট লাইক অব্দি আ আসে ম্যান পজেসড। লাইক, একদম এবং এই এই সচিন, এটা যারা অবভিয়াসলি 2011 ওয়ার্ল্ড কাপ আমাদের, আমি শিওর আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই মনে থাকবে। 2011 ওয়ার্ল্ড কাপে সচিন তেন্ডুলকর অ্যান্ড 2003 ওয়ার্ল্ড কাপে সচিন তেন্ডুলকর ভেরি ডিফারেন্ট, ভেরি হ্যাঁ ডিফারেন্ট ইন হাউ দে প্লেড দেয়ার গেম। 2011 সচিন তেন্ডুলকর ওয়াজ মোর অফ আ ম্যানুভার, যে স্ট্রাইকটাকে ম্যানুভার করবে একদিকে, যেখানে সেভাগ মারছে একদিকে সে শিট অ্যাঙ্কার রোল প্লে করবে। হি ওয়াজ লাইক দ্য এল্ডার স্টেটসম্যান। হুম এবং 2011 ওয়ার্ল্ড কাপের কনটেক্সটটা হুইচ ইজ সো বিউটিফুল ওয়াজ দ্য এন্টায়ার টিম, হুম তাদেরকে যখন 6 মাস আগে থেকে যখন টিম সিলেকশন হচ্ছে, সবাইকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তারা একটাই কথা বলছে, ফ্রম ব্র্যাডি কার্স্টেন টু ইউবরাজ সিং, যে আমরা এই ওয়ার্ল্ড কাপটা সচিনের জন্য জিততে চাই। ফাইনালি আমরা সচিনের জন্য জিততে চাই। এবং মানে অবভিয়াসলি বাচ্চা আমরা তো বুড়ো সেই সময় সবাই এক জানতাম না কথা যুবরাজ বলছিল সিং এই সব যখন কথা বলছিল, হ্যাঁ হ্যাঁ তার নিজের শরীর নিয়ে কি যাচ্ছিল, রাইট? হ্যাঁ আলাদাই মানে ওটা একটা আলাদা টিম ভাই আলাদা একটা যুগ ছিল আলাদা একটা টিম ছিল আলাদা একটা জেনারেশন ছিল ভাই তো এইসবের পর যখন মানে থিংস স্টার্টেড টু গেট রিয়েল যখন সেমিফাইনালে পাকিস্তানের সাথে পড়লো তখন আমার মনে আছে যে পাকিস্তান তার আগের খেলাগুলো সব শ্রীলঙ্কাতে খেলেছিল সিকিউরিটি রিজনস এর জন্য এই ওই ওরা বলেছিল যে আমরা ইন্ডিয়াতে আসবো একদম সেমিফাইনাল খেলবো ফাইনাল খেলবো ট্রফি নিয়ে যাবো এরকম একটা কথাবার্তা চলছিল তখন দিয়ে এরপর হলো ইন্ডিয়া সামনে পড়লো মোহালিতে অ্যান্ড অ্যাজ ইফ ক্রিকেট দেবতা সেদিন যেন সচিনের উপরে ভর করেছিল 5বার না 6বার আইদার পাঁচবার। দ্যাট আইদার দ্যাট অথবা পাকিস্তানের উপর মুখ ছিল ক্রিকেট দেবতা যে কোনো একটা বার ভাই যে ক্যাচগুলো ফেলেছে না, আবার একটা রিজন আছে, ইউ নেভার নো, কন্ট্রোভার্সি অ্যালার্ট, পাকিস্তান কি করেছে, ইউ নেভার নো, ওদের ক্রিকেট তো বিশ্বাস হয় না হ্যাঁ অনেক হ্যাঁ কিছু। হ্যাঁ, সে সবকিছুই হতেই পারে বলা যায় না আই হোপ সো যে ইন্ডিয়ার এগেনস্টে ওরকম কিছু করবে না অ্যাটলিস্ট বি রেসপেক্টফুল ইউ কাম নেভার নো, ইউ নেভার নো উইথ হ্যাঁ পাকিস্তান হ্যাঁ ক্রিকেট। এনিওয়ে তো সেখানে একটা দারুণ একখানা 80+ সামথিং ইনিংস খেললো তারপরে ফাইনালে গেল
অ্যান্ড দেন ফাইনালে যে জয়বর্ধনের সেঞ্চুরি, আবার সেদিন ইয়ের পরীক্ষা ছিল, হ্যাঁ, ফিলোসফির, অ্যান্ড আমরা লিটারালি সাদা খাতা জমা দিয়ে আসতে চেয়েছিলাম, নেয়নি, জাস্ট 2-3 লাইন লিখেছিলাম অ্যান্ড তারপরে চলে এসেছিলাম। তো সেখানে এসে আমরা তারপর বাকি পুরো খেলাটা দেখেছিলাম। সচিন যে আউটটা হলো, ওই একটা স্ট্রেট চার মারলো যখন সেহওয়াগ ফার্স্টে আউট হয়ে গেল, and সচিন তারপর একটা স্ট্রেট বাউন্ডারি মারলাম, লাইক ইয়েস, হিজ গট হি ইজ দিস ব্যাক, রাইট, হি ইজ ইয়েস ব্যাক। বেবি। বলতে বলতে এই খেললো, ওইদিকে ক্যাচ। মালিঙ্গা, হ্যাঁ। অ্যান্ড আমি বাপের কালে ইন্ডিয়ার কোনো স্টেডিয়ামকে কখনো এতটা সাইলেন্ট। শান্ত, এতটা সাইলেন্ট শুনিনি। ও ওয়েল, মেবি আহমেদাবাদ গিয়ে শুনেছি মাঝে মধ্যে, 1.5 লাখের না 1 লাখের অডিয়েন্স, বাট আমরা লেটস পুরো মাঠ লেটস নট খালি। লেটস নট টক অ্যাবাউট ইট। ওইটা নিয়ে কোনো অন্যদিন পডকাস্ট হবে প্লিজ। তো আউট হয়ে চলে এলো, অ্যান্ড পুরো আমরা যেখানে বসে আছি, জাস্ট নিমেষের মধ্যে ভাই অর্ধেক লোক জাস্ট খালি হয়ে গেল, খালি হয়ে গেল পাতি। বাট ইভেনচুয়ালি থিংস টার্ন আউট ওয়েল। যাই হোক, তোর ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আমার ছিল, ঠিক আছে, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোর কি মনে হয় যে ওই দিন যদি লাস্ট অব্দি ধোনি আর গৌতম গম্ভীর মিলে আমাদের ওয়ার্ল্ড কাপটা না জিতিয়ে আসতে পারতো, তাহলে সচিনকে যে পারসেপশনে দেখা হয় এখন, এই 11 বছর পর, সেই পারসেপশনটা কমপ্লিটলি একটা আলাদা টাইপের হতো? মানে ও এখন যেমন ধর ফুটবলের কনটেক্সটে বলতে গেলে পেলে মারাদোনার ইয়ে হিসেবে দেখা হয়, সেই রকম সমগোত্রীয় হিসেবে দেখা হয়, সেখান থেকে লোকটাকে রবার্তো বাজ্জিও কাইন্ড টাইপের, মানে ওই ধরনের ফিগার হিসেবে দেখা হতো? তোর কি মনে হয় যদি ওদিন হেরে যেতাম? দেখ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা জিনিস, সেটা যে কোনো স্পোর্টে হোক, স্পেশালি ফুটবল, ক্রিকেট, এইগুলোতে ওয়ার্ল্ড কাপ ইজ অলওয়েজ দ্য আইসিং অন দ্য কেক। লাইক পিটার জুরি একটা কথা বলেছিল যখন মেসি 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতলো, দ্যাট দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ আওয়ার জেনারেশন হ্যাজ ফাইনালি দ্য গ্রেটেস্ট প্রাইজ দ্য গেম হ্যাজ টু অফার। সেরকমই ক্রিকেটেও দ্য থিং ইজ দ্য সেম থিং। তুমি যত ইচ্ছা রেকর্ড করতে পারো, রাইট, বাট এট দ্য এন্ড অফ দ্য দ্যাট টিম ট্রফি, দ্যাট হ্যাজ আ ডিফারেন্ট মিনিং অল টুগেদার ইন দ্য হার্টস অফ। অ্যান্ড স্পেশালি আরো কেন বলছি, যদি এটা যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার মতন টিম হতো না, আই ডোন্ট থিঙ্ক তাহলে পারসেপশন চেঞ্জ হতো। যে মানে প্রতি বছরই ওয়ার্ল্ড কাপ জেতে, হ্যাঁ, প্রতি, হ্যাঁ। লাইক 2011-র আগে এটা মনে রাখা উচিত যে 2011-র আগে পরপর 3টে ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া, পরপর ব্যাক হুম, টু হুম, ব্যাক, 1999, 2003, 2007, হুম, এবং হুম। 3টে ওয়ার্ল্ড কাপ আনডিফিটেড জিতেছে। না, ইন্ডিয়া ওয়াজ দ্য দুটো ফার্স্ট জিতেছিল টিম। বোধহয়, থার্ডটা বোধহয় আনডিফিটেড ছিল না। থার্ডটা আনডিফিটেড ছিল, আই গেস 1999-এও আনডিফিটেড ছিল। ফার্স্টেরটা ছিল না, সরি। ফার্স্ট হ্যাঁ। একটা ছিল না, ইয়া ইয়া। হুম, হুম। সো ইন্ডিয়া যদি ওরকম টিম হতো, দেন ইট ওয়াজ দ্যাট ওয়ার্ল্ড হ্যাঁ। কাপ, বিকজ ইট ওয়াজ 28 years অফ লাইক কনটেক্সট এন্ড অল। হুম, তুই কথাটা ঠিকই বলেছি, আই ডোন্ট থিঙ্ক অ্যাটলিস্ট লাস্টিং মেমোরি অফ টেন্ডুলকার উড হ্যাভ নেভার বিন হোয়াট ইট ইজ উইদাউট দ্যাট হুম। ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, কিন্তু থ্যাঙ্কফুলি ওইটা লেখা ছিল না সচিনের কপালে, সচিনের কপালে গড হওয়ায় লেখা ছিল, এবং সেই সবার কাঁধে চেপে গেল। অ্যান্ড আমরা কাইন্ড লাইক, তারপর আমরা বুঝতে পারছিলাম না যে বহুদিন ধরে সচিন তারপরেও যখন খেলছিল, আমরা এক্স্যাক্টলি শিওর ছিলাম না যে কত দূর জিনিসটা যাবে। একটা এরকম এসেছিল যে সচিন যতদিন এনজয় করছে করবে, 100 সেঞ্চুরির একটা ব্যাপার ছিল, বাট সেটা ইভেনচুয়ালি ইট কেম। হ্যাঁ, অনেক ইয়ের পর সচিন বললো আমার যেন পিঠ থেকে কেউ 50 কেজির বস্তা নামিয়ে দিয়েছে, এরকম টাইপের ফিল হচ্ছে। হ্যাঁ, যেটা ইমাজিন আমার সচিনের না মতো মাঝে মাঝে ভাবি, জানিস তো সৌরভ, যে হুম, ওই পাকিস্তানের ম্যাচে যদি হান্ড্রেডটা হতো, তারপরে ফাইনালে কম রান করে আউট হয়ে গেল, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, হাউ পারফেক্ট! Just imagine how perfect the narrative would have been. Sachin ending his career with the World Cup trophy and 100 hundreds in 2011 itself only. Like, আমি এত বড় ফ্যান হয়ে বলছি, লাইক Sachin would be for even when I am, যদি আমি 90 বছর বয়সে নিজের ডেথ বেডে পড়ে থাকি, Sachin would be what Sachin is still for me, right? বাট আমি তাও বলছি, আমি জানি না তোর এটাতে কি মতামত, আমার সত্যি লিটারালি মনে হচ্ছে নেক্সট 2 বছর ইউ ক্যান সি হিজ ডিটোরিয়েশন। ওই ওয়ার্ল্ড কাপের পরে ইটস লাইক অলমোস্ট বিকজ অফ দ্যাট একটা প্রেশার চলে গেছে না, ইউ ক্যান হুম। সি হিজ ডিটোরিয়েশন। ইন্ডিয়ান ক্রিকেটও একটা ম্যাসিভ ডিটোরিয়েশন এসেছিল, রাইট? 4-0, 4-0, সেখানে যদি ক্যারিয়ারটাকে যদি ওইভাবে যদি শেষ করতে পারতো, সামথিং এলস ইট ওয়াজ হ্যাভ বিন। একটা স্লাইড, আমি জানি না এটা রিগ্রেট কিনা, বাট একটা উইশ লিস্ট যেটা হয়তো সেরকম ভাবে এন্ড হয়নি। হ্যাঁ, যেভাবে ম্যাকগ্রা যেভাবে গিয়েছে, হ্যাঁ, অ্যান্ড
প্রবাবলি হেডেন আর গিলক্রিস্ট ওভাবে গিয়েছিল তো নাকি? হ্যাঁ। তো ইয়া ইয়া ওই যে, ইয়া। হ্যাঁ, তো ওই জিনিসটা হলো না। আমি শিওর যদি সচিনের সেঞ্চুরিটা সেদিন হয়ে যেত, প্রবাবলি ওর পরের ম্যাচটাই ওর লাস্ট ম্যাচ হতো, রিগার্ডলেস অফ ইন্ডিয়া জিতছে না হারছে। হ্যাঁ, আই থিঙ্ক সো। টেস্টে কি করতো আমি জানি না, বাট ডেফিনেটলি ওয়ান ডে থেকে তো লিমিটেড ছেড়েই ওভার্স, দিত। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর। যেমন কোহলি আর রোহিত একদম ছেড়ে দিল ঘ্যাচ করে জিনিসটা, ওই রকমই হতো ব্যাপারটা। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে ফাইনালি ওয়েন দ্যাট ইভেন্ট ফাইনালি কেম, দ্যাট 2013 সিরিজ। হুম বাই দ্য ওয়ে, আকাশ বাড়ি, ডোন্ট বি স্যাড, তুমি যেতে পারোনি। আমাদের অডিয়েন্সের মধ্যে আমি শিওর, অনেক সিরিয়াস নোট, আমাদের অডিয়েন্সের মধ্যে আমি শিওর অনেকে গেছে, বিকজ হুম আমাদের অডিয়েন্সের এর যে এজ, 2013-এর দ্যাট এন্টায়ার সিরিজ বিটুইন ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইন্ডিয়া হুম পুরোটাই সচিনকে স্বর্ণাপন্ন করে হয়েছিল, মানে পুরোটাই। মানে আই স্টিল রিমেম্বার, একটা স্ট্যাম্প বের করেছিল বিসিসিআই থেকে, একটা হুম হুম হুম। স্পেশালি এনগ্রেভড কয়েন বের করেছিল। বাট জাস্ট অ্যান্টি ক্লাইম্যাক্টিক কিরম, জাস্ট ভাব, we were supposed to get Tendulkar in India's shirt for 10 more days, right? হুম We only হুম got him for 6 more days. হুম। Both in Eden Gardens and both in Wankhede. Just 6 more days. আমি ইডেনের সেকেন্ড ডে খেলা দেখতে গেছিলাম। আই ওয়াজ লাকি টু ফাইনালি ওয়াচ সচিন তেন্ডুলকার ফর 10 রানস, বাট দ্যাট 10 রানস আই উইল নেভার ফরগেট, তো নেভার তোর এভার। তোর ওটা একমাত্র টাইম তুই যখন সচিনকে লাইভ দেখেছিস? না, আমি তার আগে অনেক আগে দেখেছি, বাট সেই সময়টা অনেক ছোট, যাকে বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ছোট। মানে হ্যাঁ, দু আমি, হাজার তিন বা চারে একটা ইডেন একটা টেস্ট ম্যাচ হয়েছিল, আমি সেই হুম, সময় দেখেছি। আইপিএল আমি দেখিনি আচ্ছা কোনোদিন, আচ্ছা। আইপিএল আমি না, কেকেআর খেলা আমি দেখতে গেছি। আমি আইপিএল এও দেখেছি, আর ইয়েতে ওয়ান ডে তে দেখেছি। টেস্টে প্রবাবলি আমি কখনো সচিনকে দেখিনি। বাই দা ওয়ে, আমার মা দেখেছিল সচিনের 50th যে সেঞ্চুরি হয়েছিল, মা তখন সাউথ আফ্রিকাতে। হ্যাঁ। তো ওয়াও। হ্যাঁ, ওখানে অফসাইডে ছিল মা তখন বসে, আমার মনে ওকে। আছে। আরে ওইটার মায়ের পুরনো ফোনে ছবিও ছিল, যেগুলো এখন খুঁজে পাই না বলে আমাকে গাল দেয়। বাট ইয়া, এক মেমোরিয়াল ডে ছিল। মা বলছে 50টা সেঞ্চুরি হলো। এমনি তুমি কি করে জানলে? আমার যে আমি মাঠে আছি। বাহ। সে এক বিরাট সামস ইয়ে ছিল। লাকি, কাকিমা হ্যাঁ সত্যি লাকি। হ্যাঁ হ্যাঁ। আর ওখানে তো সেই আলাদাই বসার জায়গা মাটিতে, চিল করে। যাই হোক, তো এরপর আমার এখনো মনে আছে ওই ইয়েটা কিরকম পোয়েটিক। তুই জিনিসটা দেখ, যখন মানে মুম্বাই থেকে একজন লেজেন্ড চলে যাচ্ছে, সেই সিরিজেই মুম্বাই থেকে আরেকজন লেজেন্ডের ডেবিউ হয়েছিল, রোহিত শর্মা। অ্যান্ড পরপর দুটো সেঞ্চুরি, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। ইয়া ইয়া ইয়া। দুর্দান্ত। এবং আরেকজনের টেস্ট ডেবিউ হয়েছিল, অনেকে হয়তো ভুলে যায়, সেটা মোহাম্মদ শামি। আবার ফিরে হ্যাঁ। এসেছে মোহাম্মদ শামি। মানে এক্সাইটিং টাইমস, ম্যান। জাস্ট হার্ড টু বিলিভ যে এইসবের 11 বছর হয়ে গেছে, আমি এখনো চোখ বন্ধ করলেই মানে জিনিসগুলো যেন দেখতে পাই। আরে কি বলবো। সচিনের যে এন্টায়ার এন্ডিংটা, হুম রাইট, লাইক সচিন এন্ডিং মানে হিজ কেরিয়ার এন্ডিং। তোর কি মনে হয় না যে এই যে টেস্ট সিরিজটা পুরোটাই তো সচিনকে স্বর্ণাপন্ন করা হয়েছে, বাট ইফ দিস উড হ্যাভ বিন আ মোর লাইক হার্ড ফর টেস্ট সিরিজ, তাহলে আরো বেটার হতো? তোর কি মনে হয়? বিকজ ইট ওয়াজ, আই এম শিওর যে বিসিসিআই যখন শিডিউল করেছিল এই টেস্ট সিরিজটা, তারা হুম। জানতো যে ওয়েস্ট ইন্ডিজকে গোয়ার হারবো, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেই জায়গায় এবং ইন্ডিয়ান ক্রিকেট যেই জায়গায়। দেখ, ইফ আই রিমেম্বার কারেক্টলি, হ্যাঁ, ইটস বিন আ ওয়াইল, ইফ আই রিমেম্বার কারেক্টলি, অ্যাকচুয়ালি এই সিরিজটা কিন্তু মানে আমাদের ক্রিকেট ইয়ারে ছিল না। জিনিসটা কাইন্ডা সাডেন ছিল। যে সচিন বলেছিল আমি রিটায়ার করতে চাই, হ্যাঁ। and দেশে রিটায়ার করতে চাই, মুম্বাইয়ে খেলে রিটায়ার করতে চাই, এইরকম টাইপের এক্স্যাক্টলি কথাবার্তা হয়েছিল। অ্যান্ড তখন বিসিসিআই সবার সাথে কথাবার্তা বলেছিল কোন কোন টিম অ্যাভেলেবেল আছে, এবং সেই মুহূর্তে মানে দেখ, ওইভাবে হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দুটো টিমই প্রবাবলি আসতে পারে। মানে সেটা এক হচ্ছে তোর অবভিয়াসলি ওয়েস্ট ইন্ডিজ, আর একটা শ্রীলঙ্কা। তো আই গেস এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজই হয়তো ফাঁকা ছিল। অ্যান্ড ইয়া শিওর, যদি ওটা পাকিস্তান হতো বা অস্ট্রেলিয়া হতো বা ইংল্যান্ড হতো, একটা দেখার মতো জিনিস হতো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, আমার মতে, ওরা খুব, দে ওয়ার ভেরি রেসপেক্টফুল। এবং লাইক, ইয়া। আমার এখনো মনে আছে যখন ড্যারেন সামির ইয়ে সচিনের আউট হওয়ার পর ড্যারেন সামির রিয়াকশনটা, হি ইজ লাইক অ্যাপোলজেটিক, যে সরি 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 সরি, ये मैंने क्या कर दिया। সেই অ্যালেন উইলকিন্স এর কমেন্ট্রি, ও উফ। ভাই। আহ, তবে আমি এখনো বলবো যে ইন মাই মাইন্ড, হ্যাঁ, এগুলো সব 2013 হয়েছিল, এই ওই সচিনের হান্ড্রেড হান্ড্রেড এসছিল, এই ওই। কিন্তু ইন মাই মাইন্ড, যখন আমাকে সচিনের দি এন্ড মনে করতে হয়, আমার মাথায় ওইটাই আসে ভাই, সেই রাজনাথ সিনটা। হ্যাঁ, যে
কুন্দন আহ, বড় হয়ে পেরিয়ে যাচ্ছে আর এদিক থেকে ছোটবেলার কুন্দন আসছে, লাইক কুন্দন ঘুরে তাকাচ্ছে, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সচিন আউট হয়ে যাচ্ছে অ্যান্ড বিরাট কোহলি নেমে আসছে। এর ইট চেয়ে ওয়াজ দ্য বেশি পাসিং অফ দ্য পারফেক্ট ব্যাটন যাকে বলে। একদম একদম, এর এত চেয়ে বেশি পোয়েটিক আর পোয়েটিক, কি হতে এত পারে। পোয়েটিক। তো আমার মাইন্ডে চিরকাল ওটাই এন্ডিং হিসেবে থাকবে, ওইটাই থাকবে। এবার হ্যাঁ, 2013 এসেছিল, সেঞ্চুরি হয়েছিল, হান্ড্রেড হান্ড্রেড এই ওই এগুলো সব আছে, বাট এন্ডিং বললেই আমার মাথায় ওইটা আসে ভাই, এত পারফেক্ট, এত স্যাটিসফাইং। অনেকেই ভাবছিল 2023টা আমরা জিতবো, যেটা আনফর্চুনেটলি হলো না, এত কিছু করার পরেও। কিন্তু আই ডোন্ট থিঙ্ক 2023 কখনোই 2011-র অরাটাকে ম্যাচ করতে পারতো। দু হাজার নেভার, তেইশে নেভার অন অ্যান হ্যাঁ, ইমোশনাল লেভেল, অন লাইক অ্যাটলিস্ট ফর আওয়ার জেনারেশন। একটা, বিকজ উই আর ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স, আবার একটা লিটারেলি বুকে পত্র মানে বুকে পাথর রেখে একটা কথা বলছি। মার্টিন টাইলার একটা কথা বলেছিল যখন ম্যানচেস্টার সিটি 2011 তে প্রিমিয়ার লিগ জিতলো, দ্যাট ইট উইল নেভার গেট বেটার ইন দ্য সিটি অফ ব্লু। ইটস দ্য সেম থিং এজ ওয়েল, যেখানে India can win, let's say, the next World Cup once again, 50 over World Cup, but it will never get better than what 2011 was. Just for the context, just for what we suffered one World Cup back, and just for that heartbreak of that Australia defeat, and just for the 28 years of wait, and just for the love of that man, অলসো one man. এটা ভুললে চলবে না যে 2011-তে যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রথম কোনো হোস্ট কান্ট্রি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এর আগে কখনো এক্স্যাক্টলি, জেতেনি। ইয়েস। এখন যেটা নর্ম হয়ে গেছে, এখন না জিতলে নম হয়ে গেছে। সবাইকে স্যাক করে দাও, এই ওই হয়ে গেছে, যা, ওটা ছিল না। ওটা একটা আনবিলিভেবল ফিট ছিল সেই মুহূর্তে, যে যে প্রেসার থাকতো সেটা কোনো টিমই হ্যান্ডেল করতে পারতো না, সেটা করেছিল। এবং সেটা আমি এখনো বিশ্বাস করি যে সচিনের জন্য করেছিল। হ্যাঁ মানে সচিনের আহ, প্রত্যক্ষ দায়িত্ব যতটা ছিল, পরোক্ষ ইম্প্যাক্টটা আরো বেশি ছিল আমি বলবো। ঠিক আছে, তো এই নোটে তোর কি সচিন মনে এসে হয়, শেষ জাস্ট করবে। অ্যাজ উই লাইক র্যাপ দিস আপ, বিকজ হুম। আমরা যদি এখন সত্যি কথা বলতে গেলে উই ডেফিনেটলি ওয়ান্ট টু ডু ইট, যে আমরা যদি এখন সচিন নিয়ে কথা বলতে শুরু করি না, দিস ইজ জাস্ট সারফেস লেভেল। আমাদের অডিয়েন্সরা হয়তো যারা খুব মনোযোগ দিয়ে এটা দেখবে, আমরা জাস্ট কিছু কিছু স্পেসিফিক জাস্ট ইনিংস, টাচ করে কিছু কিছু যাচ্ছি। জাস্ট কিছু কিছু জিনিসকে টাচ অন করে যাচ্ছি। একটা 24 বছরের কেরিয়ার, এত অগন্তি ইনিংস, এবং এত অগন্তি ইনিংস শুধু না, মেমোরিজ, হুম। ইনসিডেন্টস। ব্যাপারটা হচ্ছে, তোর কি মনে হয় হোয়াট উড বি সচিনস লাস্টিং লেগেসি? এবং আমি আমাদের এটা অডিয়েন্সকেও জিজ্ঞেস করতে চাই, হোয়াট উড বি সচিনস লাস্টিং লেগেসি, লেটস ইন 30 ইয়ার্স। লাইক এখানে ব্র্যাডম্যানের সাথে যেরকম মানুষ অনেকে কম্পেয়ার করেছে, অস্ট্রেলিয়ানরাই করতাম, আমরা কোনোদিনও করতাম না। বাট হোয়াট উড বি সচিনস লাস্টিং লেগেসি ফর ইন্ডিয়া এজ আ হোল, নট অনলি ফর ক্রিকেট বাট ইন্ডিয়া এজ আ হোল? তোর কি মনে হয়? সচিন লাস্টিং লেগেসি, দেখ এটা ব্র্যাডম্যানের মতো হবে এবং হবে না একই সাথে। অ্যাজ ইন ব্র্যাডম্যানের ক্ষেত্রে যেটা একটা কমন ফিনোমেনা আমরা দেখতে পাই, ধর তুই এই যেমন আমাদের লাবুশেন যেভাবে কেরিয়ারটা শুরু করেছিল, বা কি নাম ওই ছেলেটার, ইংল্যান্ডের প্লেয়ারটা, ভুলে যাচ্ছি, যে রিসেন্টলি খুব ভালো খেলছে, এনিওয়ে, তো সামথিং, এনিওয়ে, ও যখন কি নিজের ক্যারিয়ারটা শুরু করেছিল, ওদের অ্যাভারেজ খুব বেশি ছিল, অ্যান্ড আমাদের সবাইকার জাস্ট মাথায় ঘুরছিল যে 99 পয়েন্ট সামথিং, যে এইটা কেউ বিট করতে পারবে কিনা। ঠিক আছে, ইভেন অস্ট্রেলিয়া থেকে অ্যাডাম বোগেস এক সময় ইয়ে করেছিল তোর 60 সামথিং, ইয়েতে খেলছিল, স্টিভ স্মিথও খেলছিল, অ্যান্ড আমাদের সবসময় ওটাই মাথায় আসতো মাইকেল যে হাসিও এক সময় ছিল, আই গেস, হ্যাঁ 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 মাইকেল হ্যাঁ হাসিও sure. এক সময় বড় তো হয়ে এসেছে। এইসব ইয়ে ছিল। আই ডোন্ট, মানে সেই সেন্সে যখন কোহলি এসে প্রথম কয়েকটা সেঞ্চুরি করলো, and আমরা লাইক যে এই কি সচিনের হান্ড্রেডের রেকর্ডটা ভাঙতে পারবে এরকম, বিকজ হি ওয়াজ ইয়ং, বিকজ হি ওয়াজ স্কোরিং হান্ড্রেডস, ঠিক আছে, ফর ফান, এইরকম একটা ইয়ে ছিল। সেই দিক দিয়ে হবে, সেই একটা কম্প্যারিজনের ব্যাপার আসবে, একটা নতুন ছেলে এসে পরপর কম বয়সে, 17-18 বছর বয়সে 4-5টা পরপর সেঞ্চুরি মারলে ওই জিনিস আসবে, এই যে কি বড় হয়ে হেয়ার্স সচিন লুকিং হতে এট ইউ, পারবে। পৃথ্বী শ। তো ভাই প্লিজ, রবি শাস্ত্রীর ইয়ে থেকে সিরাপ খাস না কোনোদিন, বোতল থেকে, ওটা সিরাপ না। তো এবার আহ, এই একটা জিনিস হবে যে ওখানে কম্প্যারিজন আসবে, কিন্তু আরেকটা ভাই, যে দ্য শিয়ার ওয়েট অফ নাম্বারস ম্যান, যেটা রোনাল্ডো মেসির ক্ষেত্রেও হয়, দ্য ওয়েট অফ দ্য নাম্বারস, যখন তুই ভাবিস যে ওকে কোহলি লাইক প্রবাবলি ওয়ান ডেতে হয়তো সচিনকে বিট করে দিতে পারে অনেক বিষয়ে হ্যান ত্যান, বাট যে ওই
18,000 আর এদিকে প্রায় 16,000। এই যে দুটো রান, এটা বিট করা মানে একসাথে, আই ডোন্ট থিঙ্ক এই জায়গাটা আর কেউ ক্রস করতে পারবে বলে। আর এখন ক্রিকেট বোঝা যেদিকে যাচ্ছে হাউ যাচ্ছে, টাফ ইট ইজ, রাইট? এখন ক্রিকেট বোঝা যাচ্ছে যেদিকে হাউ টাফ যাচ্ছে ইট আরো ইজ। সম্ভব না আইপিএল এর ইয়েতে। তো সচিন চিরকালই একটা মিথ হিসেবে রয়ে যাবে। লারার 400 হয়তো কোনোদিন কেউ ভাঙতে পারে, মুরলির 800 প্রবাবলি কেউ ভাঙতে পারবে না, কিন্তু সচিনের 34,000 রান কেউ কোনোদিনই করতে পারবে না। কোনোদিনই ওই যুগটাই আর নেই। আইপিএল এ 34,000 রান হয়ে যাবে, তার আগে ইন্টারন্যাশনালে হবে না। আমি একটা স্লাইড একটু অন্যরকম পয়েন্ট দিই এইখানে, আমার খুব ইচ্ছা করছে পয়েন্টটা দিতে। সেটা হচ্ছে, ওকে। ফর মি দেখ, স্ট্যাটিস্টিক্স ইজ সামথিং উইচ অবভিয়াসলি উই লাইক টু প্লে অন, উই লাইক টু ডিসকাস। আমাদের পাহাড়ি যেরকম মানে স্ট্যাট গুলো। স্ট্যাট গুরু যাকে বলে, রাইট? বাট জাস্ট ফর মি অ্যাজ আ ফ্যান শুধু না, আই থিঙ্ক অফ সচিন তেন্ডুলকার অলওয়েজ বিয়ন্ড দ্য স্ট্যাটিস্টিক্স। লাইক আমি অফকোর্স। বলছি, আমার যেরকম দেখ, এটা তো অবভিয়াসলি যে আমার শৈশবটাকে যেরকম সচিন পুরো এরকম আঁকড়ে ধরে আছি, আমাদের নেক্সট জেনারেশন তো শৈশবকে সচিন আঁকড়ে ধরে থাকবে না। কিন্তু যেই এই যে আমরা নাইনটিস কিডস এইসবের যে কথা বলি, একটা নাইনটিস এর বর্ন হওয়ার একটা সুবিধা কি, যেটা আমাদের নেক্সট জেনারেশন কোনোদিন দেখতে পারবে না, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ওভারঅল একটা চেঞ্জ, সেটা ইকোনমি দিক দিয়ে হোক। মানে যখন আমাদের বাবা মারা যখন গ্রো আপ হচ্ছে, বা আমাদেরও কোনো যদি বড় দাদা থাকে, তারা যখন গ্রো আপ হচ্ছে 70s 80s, সেই সময়টা ওরকম র্যাপিড মুভমেন্ট হয়নি আমাদের ইকোনমিতে হোক, ব্র্যান্ডের দিক দিয়ে হোক, টিভি আসার দিক দিয়ে হোক। সচিন যখন উত্থান হয়েছে, এবং সচিনও করছে, আমাদের দেশও যেন এরকম ভাবে উত্থান হচ্ছে সব দিক দিয়ে। সচিন ওয়াজ দ্য ফার্স্ট সুপার হিরো, আমি বলতে চাই, অফ দ্য পোস্ট মিডিয়া, লাইক বুম, যেটা ইন্ডিয়া দেখেছিল। মানে প্রথম পেপসির কমার্শিয়াল এন্ড অল, হি ওয়াজ মেবি দ্য ফার্স্ট সুপার হিরো, অর মেবি দ্য ফার্স্ট হিরো উইদাউট বলিউড। এই কনটেক্সটে যেরকম ডন ব্র্যাডম্যান, একটা ব্যাপার হচ্ছে, ডন ব্র্যাডম্যান যে সময়টা উঠেছিল, ইট ওয়াজ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সো সেই জন্য একটা সিগনিফিকেন্স অস্ট্রেলিয়ানসদের কাছে হয়েই থাকবে, ওভারঅল ক্রিকেটের কাছে হয়ে থাকবে। সচিন ওয়াজ মেবি ক্রিকেটস ফার্স্ট গ্লোবাল নট অনলি অ্যাম্বাসিডার, বাট মেবি সচিন তেন্ডুলকারের যদি নামটা সরিয়ে দাও, এখন যেই যেই বাচ্চারা, শুধু ইন্ডিয়াতে না ফরেনেও, যেই যেই বাচ্চারা ক্রিকেট শেখে, তাদের বাবা মারা যে যখন তারা যখন হয়তো বিয়েও হয়নি সেই সময়টা, তারা ভেবেছিল যে আমাদের ছেলে মেয়ে হলে আমরা ক্রিকেট শেখাবো। দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট দ্য সচিন তেন্ডুলকার ইভেন আফটার 11 years হ্যাজ, এন্ড আই থিঙ্ক বিয়ন্ড দ্য স্ট্যাটস, বিয়ন্ড এভরিথিং, নেক্সট 11 বছর কেন, নেক্সট 100 বছরও সেই ইম্প্যাক্ট হয়তো থাকবে। হু পুট ইন্ডিয়া অন দ্য গ্লোবাল ম্যাপ বিয়ন্ড ক্রিকেট? আমাদের ইন্ডিয়াতে বরাবরই আমরা হিন্দু মুসলিম রায়ট, এই পলিটিক্যাল পার্টি ওই পলিটিক্যাল পার্টি, এই নিয়ে সবসময়, ইটস আ ভেরি কনফ্লিক্টেড কাইন্ড অফ কান্ট্রি, রাইট? একটা সুতোয় বাঁধা, অনলি ওয়ান, সেটা হচ্ছে যখন সচিন ব্যাট করতে আসতো। দিস ইজ হোয়াট হিজ লাস্টিং মেমোরি উইল বি, আই থিঙ্ক। শেষ করতে যে একটাই কথা বলে শেষ করব, যে সচিনের অনেক রেকর্ড আছে, কোটি কোটি, সেগুলো ভাঙবে লোকে, অনেক রেকর্ড ভাঙবে, কিন্তু কেউ কোনোদিন গড হবে না। সচিন ওয়াজ গড, সচিন ওয়াজ ইন্ডিয়া। বাই। দেখতে থাকুন ফাইনালি বাঙালি। আজকে আমাদের এতটাই ছিল পডকাস্ট। থ্যাংক ইউ।